আচ্ছা, তো আজকে আমাদের টপিক হচ্ছে যে আপনার ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর। তো ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর যেহেতু আমরা পড়তেছি, তো সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের কাজটা কি। তো কম্পিউটারে মেইনলি দুইটাই মেজর কাজ হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের ডাটা স্টোর করা আর একটা হচ্ছে আমাদের ডাটা প্রসেস করা। তো আপনি যে কোনো ধরনের ক্যালকুলেশন, আমরা যতই কম্পিউটারকে সাধারণত সংজ্ঞা দিয়ে গণনার একটা যন্ত্র বা কোনো কাজ করার একটা কোনো নির্দেশনা পালন করার যন্ত্র যেটাই বলি না কেন, আলটিমেটলি সে কি করতেছে, সে কিছু ডাটা অথবা ইনস্ট্রাকশন বা আমাদের নির্দেশনাগুলোকে সে ধারণ করতেছে এবং সেই অনুযায়ী প্রসেসিং বা কাজ করতেছে। এটাই হচ্ছে কম্পিউটারের মেইন কনসেপ্ট। তো কম্পিউটারের মেইন কনসেপ্ট জানার জানার পরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কম্পিউটারে আমাদের মেজর কম্পোনেন্ট গুলো কি। কারণ মেজর কম্পোনেন্ট গুলো যখন আমরা জানতে পারবো তখনই বুঝতে পারবো একটা কম্পিউটার সাধারণত কাজটা করে কিভাবে। ওকে, তো আমাদের কম্পোনেন্ট সাধারণত তিন ধরনের, তিনটা কম্পোনেন্ট আছে কম্পিউটারের। একটা হচ্ছে আমাদের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়, এটাকেই সাধারণত মাইক্রো প্রসেসর বা প্রসেসর আপনি যেটাই বলেন না কেন, কম্পিউটারের অ্যাকচুয়াল ব্রেইন। তো সব নামই একই, সো এটাকে আমরা সংক্ষেপে যেটা বলি সেটা হচ্ছে যে সিপিইউ। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের আইও অথবা ইনপুট অথবা আউটপুট ডিভাইস। তো ইনপুট এবং আউটপুট ডিভাইস কোনগুলা, আমাদের যে কিবোর্ড আছে, আমাদের যে মাউস আছে, আমাদের যে মনিটর আছে, এই সবগুলোই সাধারণত আমাদের ইনপুট এবং আউটপুট ডিভাইস। এই ইনপুট এবং আউটপুট ডিভাইস সাধারণত হেল্প করে যাতে আমরা কমিউনিকেট করতে পারি আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে। ওকে, যেমন ধরেন আপনি একটা গেম খেলতে যাচ্ছেন। ওকে, তো গেমটা আমি ধরলাম যে গেমটা হচ্ছে একটা আইকনে আপনি কম্পিউটারে দেখতেছেন। এখন আপনি দেখতেছেন কিভাবে, আর আউটপুট ডিভাইস দিয়ে, রাইট? তারপর আপনি মাউস দিয়ে কি করলেন, ওই আইকনটা ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনার গেমটা অন হলো, অর্থাৎ আপনি একটা ইনপুট ডিভাইস দিয়ে এই সিপিইউর সাথে কমিউনিকেট করছেন। ওকে, এখন এই কমিউনিকেশনটা তো হয়েছে স্বাভাবিক, বুঝতেছি, বাট আপনি যখন গেমটা খেলতেছেন স্বাভাবিক গেমটা আগে থেকে সেভ ছিল, কোথায় সেভ ছিল, আমাদের মেমোরিতে। দ্যাট ইজ আওয়ার থার্ড কম্পোনেন্ট। ওই মেমোরি থেকে অ্যাকচুয়ালি সিপিইউ সেটাকে নিয়ে আসলো এবং নিয়ে এসে আপনার সাথে সেটা শেয়ার করে দেখাচ্ছে আর কি, অথবা আপনি যেটা খেলতেছেন এটা প্রসেস করতেছে সিপিইউ মেমোরি থেকে নিয়ে। তো এই যে আপনার তিনোটা কম্পোনেন্টের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে, এই কমিউনিকেশনটা হয়ে থাকে আমাদের সিস্টেম বাসের মাধ্যমে। সিস্টেম বাস সাধারণত একটা জেনারেলাইজ ফর্ম, এটা কোনো মানে অ্যাকচুয়ালি কোন কানেকশনকে সাধারণত সিস্টেম বাস বলে না, কয়েকটা বাস মিলে একসাথেই সিস্টেম বাস বলা হয়। তো আমার এই সিস্টেম বাসের থ্রুতে আমি সাধারণত আইও ডিভাইসের সাথে সিপিইউ আর অথবা সিপিইউর সাথে মেমোরি কমিউনিকেট করে থাকি। যেমন ধরেন আপনি আইও ডিভাইস থেকে একটা ডেটা নিতে যাচ্ছেন, তো ডেটাটা একটা বাস দিয়ে আসবে। আপনার ডেটাটা নিতে যাচ্ছেন নাকি দিতে যাচ্ছেন, এটা আরেকটা বাস দিয়ে যাবে। তারপর ডেটাটা আমি কখন নিব, কি স্পিডে নিব, কোন জায়গা থেকে কোন জায়গায় নিব, এই সবকিছু কিন্তু আরেকটা বাস বলে দিবে। এই যে এতগুলো আলাদা আলাদা বাসের কথা বললাম, এই সবগুলো বাসকে একসাথে বলা হয় সিস্টেম বাস। আমরা প্রত্যেকটা বাসে সাধারণত নেক্সট ক্লাসে একটা একটা করে পড়বো। তো এখন একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যদি আমাদের একদম বেসিক ডেফিনেশন দিতে হয় তাহলে এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ আ ডেসক্রিপশন অফ আ ক্লাস অফ লজিক মেশিনস দ্যাট ক্যান এক্সিকিউট কম্পিউটার প্রোগ্রাম। সিম্পল ভাষায় কম্পিউটারের যেই ইনস্ট্রাকশন গুলো আসছে সেগুলো লজিক্যালি মেশিনে এক্সিকিউট করাকে বলা হয় সাধারণত সিপিইউ। এটাই, এর থেকে বাইরে সাধারণত আর কোনো সংজ্ঞা দরকার পড়ে না। আপনি যত সিম্পল ভাবে লিখবেন, আপনি আলটিমেটলি ডেফিনেশন একটাই, যে আমাদের সিপিইউ কে, সিপিইউ হচ্ছে যে সাধারণত আমাদের যে নির্দেশনাগুলো বা ইনস্ট্রাকশন গুলো বা প্রোগ্রাম গুলো সেগুলো সে তার তার লজিক ইয়াতে এক্সিকিউট করবে। ওকে, তো এরপরে আসি আমাদের যে সিপিইউ। সিপিইউ তে সাধারণত টোটাল তিনটা মেজর কম্পোনেন্ট থাকে। সিপিইউর মেজর কম্পোনেন্ট কয়টা, তিনটা। একটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট এবং ইনস্ট্রাকশন ডিকোডার, একটা হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট অথবা এটাকে সংক্ষেপে এএলইউ বা আলুয়া বলা হয়, আরেকটা হচ্ছে আপনার থার্ড কম্পোনেন্ট হুইচ ইজ রেজিস্টার। তো আমরা একটা একটা করে আসি যে আমাদের সাধারণত কেন এই তিনটা কম্পোনেন্ট দরকার পড়ে। আমাদের লেটেস্ট অথবা যে মডার্ন যে কোনো ধরনের প্রসেসিং ইউনিটই দেখেন না কেন, প্রত্যেকটা সিপিইউতে এই তিনটা মেজর কম্পোনেন্ট সব সময় থাকবে। এর বাইরে হয়তো অন্যান্য এমন অনেক কিছু আছে যেগুলোর কারণে আমরা এখন মডার্ন অনেক লেটেস্ট ভার্সন বের করতে পারতেছি, কিন্তু এই তিনটা অলওয়েজ বেস হিসেবে তিনটা কম্পোনেন্ট আমাদের থাকবেই থাকবে। তো সবার প্রথমে আসি আমাদের যে কন্ট্রোল ইউনিট অথবা ইনস্ট্রাকশন ডিকোডার। তো নাম দেখেই বুঝতেছি স্বাভাবিক সে আমাদের কন্ট্রোল করতেছে। এখন কি কন্ট্রোল করতেছে, যদি আমি কন্ট্রোল ইউনিটের কয়েকটা কাজ বলে থাকি, যেমন ধরেন যে আপনি একটা ডেটাকে ফেচ করা, তারপরে ডেটাটা যে আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিটে পারফর্ম হবে সেটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে, তারপরে আমি যদি ফেচিং থেকে শুরু করে আপনার এক্সিকিউট, প্রত্যেকটা জিনিস সাধারণত আমাদের কন্ট্রোল ইউনিটই হ্যান্ডেল করতেছে, অর্থাৎ সে কন্ট্রোল করতেছে। আরেকটা জিনিস সেটা সে করে থাকে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজ মানে কি, এই যে দেখেন আপনি আপনার আইও ডিভাইসের সাথে আপনি সিপিইউ কমিউনিকেট করতেছে, এখানে ডাটা আদান প্রদানের একটা ব্যাপার আছে। তো আমার যে স্পিডে ডাটা নিচ্ছে বা যে সিকোয়েন্সে ডাটা নিচ্ছে, আহ, সে কি আমার ওই সিকোয়েন্সে ডাটা দিচ্ছে কিনা এই জিনিসটা সে সিঙ্ক্রোনাইজ করে। সিঙ্ক্রোনাইজ মানে কি, অর্থাৎ আপনার একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের যে ডাটা আদান প্রদান হচ্ছে, এটা সিকোয়েন্সটা মেনটেন করা, এটা স্পিডটা মেনটেন করা, এবং ঠিক সেম ভাবে আরেকটা কম্পোনেন্টের জন্য ঠিক সেম ভাবে সিকোয়েন্সটা যাতে সে রিসিভ করতে পারে এবং সেম স্পিডে সে যাতে রিসিভ করতে পারে, এটাই হচ্ছে সিঙ্ক্রোনাইজ। এই জিনিসটা কি করে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের সাথে আরেকটা জিনিস আছে ইনস্ট্রাকশন ডিকোডার। এখন ইনস্ট্রাকশন ডিকোডার নাম দেখে যেহেতু বুঝতেছেন যে এটা একটা ইনস্ট্রাকশনকে ডিকোড করে। কোন ইনস্ট্রাকশন, কারণ দেখেন কম্পিউটার সাধারণত তার ইনস্ট্রাকশন গুলো স্টোর রাখে মেমোরিতে, ঠিক আছে? তো মেমোরিতে সে স্বাভাবিকভাবে বাইনারিতে স্টোর রাখে। এখন এই বাইনারিতে আসলে সে কি লিখছে, কি স্টোর রাখছে, সেটাও তাকে বুঝতে হবে, তাই না? যেমন ধরেন আমি যদি এখানে 10 1 0 1 লিখি আর এটাতে লিখলাম 1 1 1 0 0, তো হইতে পারে এই লাস্টের যে ওয়ানটা এটা দ্বারা সে যোগ বুঝতেছে, এই লাস্টের যে জিরোটা এটা দ্বারা সে বিয়োগ বুঝতেছে। তো এইটাকে তো আগে ডিকোড করতে হবে, তাই না, যে এখানে ওয়ান আছে নাকি জিরো আছে। এই ডিকোডিংটাই হয়ে থাকে আপনার ইনস্ট্রাকশন ডিকোডারের ভিতরে। তো এরপরে আমরা আসি আমাদের সেকেন্ড কম্পোনেন্ট অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট। যেহেতু ওয়ার্ড দেখেই বুঝতেছেন অ্যারিথমেটিক মানে এখানে সাধারণত
যে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগগুলো হয়ে থাকে ওইটাই, যেমন 1+1 2+2 অথবা 1 - 1 এই ধরনের সাধারণত যোগ বিয়োগটা হয়ে থাকে। আর লজিক কোনটা, আমরা তো লজিক হিসেবে জানি এন্ড অর এক্সঅর, এই ধরনের লজিক্যাল জিনিসগুলো হচ্ছে এখানে এই অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিটে পারফর্ম হয়। ভিতরে আসলে কিভাবে পারফর্ম হয় সেই জিনিসটা আমাদের জানার দরকার নাই, তাও এটা মাথায় রাখেন যে এখানে ভিতরে অনেক ধরনের সার্কিট আছে যেগুলো সাধারণত হেল্প করে আমাদের অ্যারিথমেটিক অপারেশন গুলো করার জন্য। ওকে, এখানে একটা জিনিস কথা লেখা আছে যে আমাদের টু পারফর্ম শিফট এন্ড রোটেট। শিফট এন্ড রোটেট কেন আসতেছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটে? আমাদের যে কম্পিউটার সে সাধারণত মানে গুণ জিনিসটা মানে তেমন একটা ভালোভাবে করতে পারে না, তার অনেক বেশি কম্পিউটেশনাল পাওয়ার লাগে। তো দ্যাটস ওয়াই শিফট করে করে মাঝে মাঝে সে গুণ এবং ভাগ করে থাকে। যেমন দেখেন, আমি যদি আপনাকে বলি যে 3 × 2, 3 × 2 কে যদি আমি করি তাহলে 6 আসে, রাইট? তো আমি গুণ করলাম এখানে একটা, কিন্তু এই 3টাকে যদি আপনি বাইনারিতে লিখেন তাহলে আপনার আই গেস এটা হবে যে 0 1 1। ওকে, এখন সে এটাকে গুণ না করে সে কি করে, এটাকে লেফট শিফট করে। তো যদি আমি লেফট শিফট করি তাহলে দেখেন তো এই বাইনারি ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 1 1 0 হয়ে যাচ্ছে না? তো 1 1 0 যদি আপনি ডেসিমালে কনভার্ট করেন কত হয়, 6 হয়। দেখছেন, আমি একবার শিফট করে কিন্তু তাকে গুণে কনভার্ট মানে গুণফলটা বের করে ফেলতে পারছি। এটাই সাধারণত অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট করে থাকে শিফট এবং রোটেট। তো কেউ যদি কনফিউজ হয়ে যাবেন না যে আসলে অ্যারিথমেটিক এবং লজিক ইউনিটে শিফট এবং রোটেট কেন করা হচ্ছে আর কি। আমাদের থার্ড কম্পোনেন্ট হচ্ছে আপনার রেজিস্টার। তো রেজিস্টারের কাজ কি? রেজিস্টার সাধারণত আমরা আগেই হয়তো আমাদের আইসিটি বইগুলোতে পড়েছিলাম, যেটা একটা ইন্টারনাল স্টোরেজ। তো আমাদের ইন্টারনাল স্টোরেজ কিন্তু অলরেডি আমরা উপরের কম্পোনেন্টে যখন দেখছিলাম তখন কিন্তু মেমোরি ছিল স্টোরেজ হিসেবে, তাই না? তো এখানে রেজিস্টার কেন দরকার পড়ে? রেজিস্টার সাধারণত একটু ফাস্ট, আমাদের যে মেমোরি হায়ারার্কি আছে সেই ক্ষেত্রে আমাদের রেজিস্টার কিন্তু ওয়ে বেটার অর ওয়ে মোর ফাস্টার দেন আওয়ার নর্মাল মেমোরি স্টোরেজ, যেগুলো আমরা এসএসডি অথবা অন্যান্য হার্ড ডিস্ক হিসেবে দেখে থাকি। তো দ্যাটস ওয়াই আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে যাতে আমার প্রত্যেকটা ক্যালকুলেশন এবং প্রসেসিং অনেক ফাস্ট হতে পারে, দ্যাটস ওয়াই একটা টেম্পোরারি স্টোরেজ ইউজ করা হয়, যেটাকে বলা হয় রেজিস্টার। ওকে, দেন আমাদের এখানে একটা মাইক্রোপ্রসেসরের সাধারণত বেসিক ডেফিনেশন দিছে। সো আমাদের হোয়াট ইজ আ মাইক্রোপ্রসেসর? মাইক্রোপ্রসেসর হচ্ছে আপনার একটা সিলিকন চিপ যেটা সাধারণত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা ধারণ করে থাকে। অর্থাৎ আমার একটা মাইক্রোপ্রসেসর কি, এটা একটা সিলিকন চিপ যেটার ভিতরে সাধারণত এই সিপিইউটা থাকে। তো মাইক্রোপ্রসেসর এখানে আমাদের অনেক ধরনের আর্কিটেকচারই আছে, রিস্ক আছে, সিস্ক আছে, তারপরে আরো অনেক টাইপের আছে, এগুলো জানা সাধারণত জানার আমার তেমন কোনো দরকার নেই, যেহেতু আমরা এখানে মাইক্রোপ্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের পার্থক্যটা মেইনলি আমাদের বোঝাটা আমাদের মেইন কনসার্ন। তো এটা অনেকটা মাইক্রোপ্রসেসরের মধ্যে দেখতে। তো মাইক্রোপ্রসেসরের মধ্যে দেখতেছি আমি এখানে বিভিন্ন ধরনের পিন দেখতে পাচ্ছি। তো এটাই সাধারণত আমাদের ফুললি একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। তো এখন কথা হচ্ছে, ঠিক আছে বুঝতে পারলাম যে মাইক্রোপ্রসেসরের ভিতরেই সবকিছু মানে সিপিইউটা আছে, এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট, এটা অনেকগুলো পিন আছে, পিন দিয়ে আমাদের মানে কাজ ডাটাগুলো হয়ে থাকে। বাট এটার সাথে মাইক্রো কন্ট্রোলারের পার্থক্যটা কি? সো মাইক্রো কন্ট্রোলার যদি আমি এখন আসি, যে মাইক্রো কন্ট্রোলারও কিন্তু সেম একটা ইন্টিগ্রেটেড সার্কিট, বাট ইট ডেডিকেটেড টু পারফর্ম সিম্পল টাস্ক। অর্থাৎ এটা সাধারণত সিম্পল টাস্ক করার জন্য ব্যবহার করা হয়েছে। আমরা এতক্ষণ পড়তেছিলাম যে কি সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি। এখন এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটার ভিতরে সাধারণত মাইক্রো প্রসেসরের মধ্যেই রাখা হয়েছে এবং এটাকে আমরা বলতেছি মাইক্রো প্রসেসর। বাট এখানে কিন্তু কোনো আইও ডিভাইস নাই, এখানে কিন্তু কোনো মেমোরি নেই। তো এই মেমোরি, আইও ডিভাইস এবং এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই তিনোটা মিলে যখন আমি একটা চিপ তৈরি করব, এটাকেই বলা হয় মাইক্রো কন্ট্রোলার। তার মানে কি, আমরা কি তার মানে মাইক্রো প্রসেসরের চিপ বানাই না? ইয়েস, বানাইছি। বাট ওখানের মধ্যে আমার যে এই তিনটা কম্পোনেন্ট ছিল এটা ইন্টিগ্রেটেড ছিল না। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে এটা ইন্টিগ্রেটেড অবস্থায় আছে, আর মাইক্রো প্রসেসরের মধ্যে এটা সাধারণত আলাদা আলাদা থাকে। তো আমরা এখন একটু বেসিক যে ডিফারেন্স গুলো আছে এগুলো এই স্লাইডে দেখি, তাহলে বুঝতে পারবো আসলে যে আমি কি বলতে চাচ্ছি। যেমন ধরেন আপনি যে মাইক্রোপ্রসেসরটা ইউজ করে থাকেন এটা সাধারণত আপনি পার্সোনাল কম্পিউটারে ইউজ করে থাকেন, যেমন ধরেন কোর i5, কোর i3 অথবা এএমডি রাইজেন বা যেটাই বলি না কেন মাইক্রোপ্রসেসর, ওগুলো হচ্ছে যে আমাদের মাইক্রোপ্রসেসর। মাইক্রো কন্ট্রোলার কি? মাইক্রো কন্ট্রোলারের একটা উদাহরণ হচ্ছে আপনার যে টিভি রিমোট, আপনার যে ওয়াশিং মেশিন, আপনি যে যদি আমি বলে থাকি এসির রিমোট অথবা অন্যান্য যে ধরনের ছোটখাটো কাজ আছে। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার হচ্ছে সাধারণত আমাদের ফিক্সড এবং প্রি ডিফাইন্ড কাজের জন্য। এখন ফিক্সড এবং প্রি ডিফাইন্ড বলতে কি বোঝাচ্ছি? যেমন চিন্তা করেন, আমি একটা টিভি রিমোটের কথা বললাম। ওকে, টিভি রিমোটের মধ্যে কোন বাটন গুলো আছে? অন করার জন্য, অফ করার জন্য, চ্যানেল চেঞ্জ করার জন্য, তারপর হচ্ছে সাউন্ড বাড়ানোর জন্য, সাউন্ড কমানোর জন্য, চ্যানেল বাড়ানোর জন্য, চ্যানেল কমানোর জন্য। আই থিঙ্ক দিস আর দ্য মোস্ট বেসিক ইনস্ট্রাকশন রিমোট ক্যান ডু। তো এই কাজগুলো কিন্তু ফিক্সড। এর বাইরে সাধারণত আপনি কখনো টিভির রিমোট দিয়ে জিটিএ 5 খেলতে যাবেন না, আপনি কখনো টিভির রিমোট দিয়ে আপনার মাইক্রোসফট ওয়ার্ড চালাতে যাবেন না, তাই না? তো তার কাজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু ফিক্সড আছে এন্ড এটা কিন্তু আগে থেকেই আপনি জানেন প্রি ডিফাইন আছে, তাই না? তো এখানে কি আমার ভিতরে মাইক্রোপ্রসেসর ইউজ করার দরকার আছে? না। কারণ কি, আরেকটা আরেকটা উদাহরণ দেওয়া যায় যে মাইক্রোপ্রসেসর তো আমি আইও ডিভাইস এবং মেমোরি আলাদা আলাদা কানেক্ট করতে পারবো। আমার টিভির রিমোটের সাথে কি আলাদা আলাদা ইনপুট আউটপুট ডিভাইস অথবা আলাদা করে মেমোরি কানেক্ট করার কোনো দরকার আছে? না। দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা ইউজ করি সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। অর্থাৎ ভিতরে অলরেডি সবকিছু বিল্ট ইন করে দেওয়া আছে, তো আমরা শুধুমাত্র এটাকে ইউজ করতেছি। আর মাইক্রো প্রসেসর কোথায় ইউজ হয়? যেমন ইন্টেন্সিভ প্রসেসিং যখন রিকোয়ার্ড হয়। যেমন ধরেন আপনার ফোন, আপনি ফোনের মধ্যে ঠিক আছে বর্তমানে শুধুমাত্র কল করার জন্য আপনি ইউজ করতেছেন অথবা আপনি সোশ্যাল মিডিয়া চালানোর জন্য ইউজ করতেছেন, কিন্তু আপনি যদি এখানে গেম ডাউনলোড করেন কোনো সমস্যা হবে না। আপনি যদি এখানে ক্যামেরা
ইউজ করেন কোনো সমস্যা হবে না। এটার কিন্তু অ্যাপ্লিকেশন চেঞ্জ হচ্ছে, তাই না? এখানে ঠিক নিচে একটা আরেকটা উদাহরণ আছে অ্যাপ্লিকেশন নিয়ে, যে এই মাইক্রো প্রসেসর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য সাধারণত প্রোগ্রাম করা হয়েছে, আর মাইক্রো কন্ট্রোলার করা হয়েছে শুধুমাত্র ফিক্সড কোনো কাজের জন্য। ওকে, আরেকটা উদাহরণ যেটা আরেকটা যে ডিফারেন্স আছে আমাদের, যে আমাদের যে মাইক্রো প্রসেসর সেটার সাথে মেমোরি, আইও পোর্ট এবং বাকি সব জিনিস এক্সটার্নালি কানেক্ট করা যায়, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের মধ্যে সিপিইউ, মেমোরি, আইও পোর্ট সবকিছু একই চিপের মধ্যে থাকে। ওকে, মানে একটা সিঙ্গেল চিপ। আর ওখানে যদি আমি মাইক্রো প্রসেসরের কথা বলি, এর সাথে আপনি র্যাম কানেক্ট করতে পারবেন, এর সাথে আপনি রোম কানেক্ট করতে পারবেন, এর সাথে আপনি আইও ডিভাইস কানেক্ট করতে পারবেন, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে এটা একই চিপের মধ্যে ইন্টিগ্রেটেড। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মাইক্রো প্রসেসর সাধারণত অনেক বেশি পাওয়ারফুল কাজে ব্যবহার করা হয়, মাইক্রো কন্ট্রোলার সাধারণত ফিক্সড কাজে। তো দ্যাটস ওয়াই স্বাভাবিকভাবে তার ক্লক স্পিড অনেক বেশি হবে মাইক্রো প্রসেসরের, আর মাইক্রো কন্ট্রোলারের ক্লক স্পিড অনেক কম হবে। আচ্ছা, যারা ক্লক স্পিড জিনিসটা বুঝেন না তাদেরকে বলে রাখি, ক্লক স্পিড হচ্ছে যে আমার এক এক সেকেন্ডের মধ্যে আমার যেই অলরেডি সিপিইউটা চলতেছে সেটা কয়টা কাজ করতে পারে, মানে তার স্পিড কতটুকু। যেমন ধরেন আপনি গাড়ির স্পিড কিভাবে মেজার করেন, তার ওই যে সে যদি 1 ঘন্টায় আপনার 400 কিলোমিটার পার আওয়ার যেতে পারে, তার মানে বলতে পারেন সে অনেক বেশি ফাস্ট। আরেকটা কার যাইতে পারে 200 কিলোমিটার, তো আমি বলতে পারি ঠিক আছে 400 কিলোমিটারটা ইজ ফাস্টার দেন 200 কিলোমিটার। এই যে আমি তাকে কিলোমিটার পার আওয়ার ইউনিট দিয়ে ডিফারেন্সটা মেজার করতেছি, কোন গাড়ি ফাস্টার কোন গাড়ি স্লোয়ার। ঠিক তেমনি ঠিক তেমনি আপনার দুইটা সিপিইউর মধ্যে আপনি ডিফারেন্সটা দেখবেন কি দিয়ে, ক্লক স্পিড দিয়ে। যেমন আমরা ক্লক স্পিড হিসেবে দেখি যে 2.4 গিগাহার্টজ, আর এটা হচ্ছে 5 গিগাহার্টজ। তার মধ্যে বলেন তো এখানে কে ফাস্টার? অবভিয়াসলি আমি ইউনিট দেখে বুঝতে পারতেছি, নাম্বার দেখে বুঝতে পারতেছি যে 5 গিগাহার্টজটা ফাস্টার, কারণ সে 5 মিলিয়ন ওয়ার্ক সে একই একটা সেকেন্ডেই করতে পারে, তার ক্লক স্পিড অনেক বেশি। তো মাইক্রো প্রসেসরের মধ্যে ক্লক স্পিডটা অনেক বেশি দরকার পড়ে, আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে অনেক কম দরকার পড়ে। স্বাভাবিকভাবে দ্যাটস ওয়াই দেখতেছেন যে ওর কস্ট একটু হায়ার আর মাইক্রো কন্ট্রোলারের কস্ট একটু লোয়ার। এটা আমরা নর্মালি বাইরের বাজারে গেলেই দেখতে পারি যে আমাদের কোর i5 কোর i3 এই ধরনের প্রসেসরগুলোর দাম কিন্তু অনেক বেশি, কয়েক হাজার। আর যেখানে আমার মাইক্রো কন্ট্রোলার, যেমন ধরেন যে একটা রিমোট, রিমোটের দাম কত? আমি তো রিমোটের ভিতরে মাইক্রো কন্ট্রোলার আছে, কিন্তু পুরো রিমোটের দামই দেখা যায় যে শুধুমাত্র 1000 টাকা। তো দ্যাটস ওয়াই আবার এখানে পাওয়ার কনজাম্পশন অনেক বেশি হাই, আবার এখানে পাওয়ার কনজাম্পশন অনেক বেশি লো। এটা আমরা ব্যাটারি দিয়ে চালাতে পারি, কিন্তু আমাদের মাইক্রো প্রসেসর চালানোর জন্য সাধারণত আলাদা একটা পাওয়ার সাপ্লাই দরকার পড়ে। ওভারঅল সাইজটা হচ্ছে অনেক লার্জ মাইক্রো প্রসেসর, আর মাইক্রো কন্ট্রোলারের অনেক বেশি স্মলার। তো এটা একটা উদাহরণ দিয়েছে আমাদের পার্সোনাল কম্পিউটার মাইক্রো প্রসেসর, আর ওয়াশিং মেশিন এবং ক্যামেরা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার। তো এখানে একটা কোয়েশ্চেন করছে, উই নো দ্যাট ইউর কম্পিউটার ইউজেস মাইক্রো প্রসেসর। আমরা তো জানি এটা আমাদের কম্পিউটারটা মাইক্রো প্রসেসর ইউজ করে, কারণ তার অ্যাপ্লিকেশন চেঞ্জ হচ্ছে, তার অনেক বেশি পাওয়ার দরকার পড়তেছে। তো আমরা এভাবে ডিফাইন করতে পারি, হ্যাঁ এটাতে মাইক্রো প্রসেসর দরকার, মাইক্রো প্রসেসর ইউজ হচ্ছে। বাট আমাদের কিবোর্ডে কোনটা ইউজ হচ্ছে? খেয়াল করে দেখেন, কিবোর্ডে কিন্তু আমাদের যে কাজগুলো এগুলো কিন্তু ফিক্সড। আপনি এ প্রেস করলে এ আসবে, বি প্রেস করলে বি আসবে, অর্থাৎ প্রি ডিফাইন, তাই না? একটা হচ্ছে প্রি ডিফাইন, এই একটা ক্যারেক্টারিস্টিক মিলল। তারপরে কিবোর্ডে কি অ্যাপ্লিকেশন চেঞ্জ হয় আপনার? না, তার মানে এখানে একটা ফিক্সড অ্যাপ্লিকেশন। তারপরে কিবোর্ডে কি আপনার আলাদা আইও ডিভাইস, মেমোরি কানেক্ট করা দরকার আছে? না, দরকার নেই। তাহলে আমি বলতে পারি না যে কিবোর্ডে আমার মাইক্রো কন্ট্রোলার ইউজ হচ্ছে। এভাবে আসলে আপনি যে কোনো সিনারিওতে সাধারণত এই ক্যারেক্টারিস্টিক্স গুলো মিলাবেন যে কোনটার সাথে অ্যাকচুয়ালি বেশি যাচ্ছে। আমার কি এখানে এক্সটেন্সিভ কোনো কাজ করার দরকার আছে? আমার কি এখানে কোনো আইও পোর্ট অ্যাড করার দরকার আছে? আমি কি এখানে কোনো আলাদা পাওয়ার কনজাম্পশন দরকার আছে? আমার কি এখানে ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন চেঞ্জ হচ্ছে, এরকম না। তো তখন আমরা বুঝতে পারবো ওকে, তাহলে এখানে আমার মাইক্রো কন্ট্রোলার দরকার পড়বে। তো এখানে মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের সাধারণত ডায়াগ্রাম দিয়ে দেখাইছে, ডায়াগ্রাম দিয়ে এটাই বোঝানোর ট্রাই করছে যে এটা হচ্ছে আমার মাইক্রো প্রসেসর, এবং তার সাথে র্যাম, রোম, আইও পোর্ট, টাইমার, সিরিয়াল পোর্ট, এইগুলা আমরা এক্সটার্নালি কানেক্ট করি। কিসের মাধ্যমে কানেক্ট করি? আমাদের বাস, যেই সিস্টেম বাসটা পড়ছিলাম, অর্থাৎ তিন ধরনের বাস আছে, ওটা আমরা পরবর্তী লেকচারে করবো। আর আমাদের মাইক্রো কন্ট্রোলারটা পুরোপুরি ইন্টিগ্রেটেড একটা চিপের মধ্যে, এখানে কোনো আলাদা করে কোনো কিছু কানেক্ট করার বা কোনো কিছু বের করার কোনো স্কোপ নেই। এখন দেখেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন আ প্রোগ্রামিং বিকজ ইটস ডিফিকাল্ট টু প্রোগ্রাম আ মাইক্রোপ্রসেসর উইথ নেটিভ মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ঠিক আছে, নেটিভ মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বোঝাচ্ছি? যে ধরেন যে আপনি মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি? মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 101010 সামথিং লাইক দ্যাট। দেখেন এখন এই আপনি এই জিনিসটা কিন্তু আপনার মুখস্থ করা সম্ভব না। যেমন আপনি প্রোগ্রামিং এর মধ্যে ধরেন যে কোনো কিছু প্রিন্ট করতে হলে লিখে দিতেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, শেষ, আর কিছু না। কিন্তু কম্পিউটার এটা বোঝে না। কম্পিউটার কি বোঝে? জিরো আর ওয়ান বোঝে। এখন আপনি যদি 0 1 1 মুখস্থ করতে যান, তাহলে আপনি কিছুই পারবেন না। মানে কখনোই আপনি এই ল্যাঙ্গুয়েজটা শেখা সাধারণত একটা মানুষের কাছে সম্ভব না। হয়তো অনেক শিখতে পারে, বাট নর্মালি অ্যাজ আ হিউম্যান বিং এই জিনিসটা সম্ভব না। কারণ কোন 0 1 কি মিন করতেছে এই জিনিসটা বুঝে তারপর প্রোগ্রাম করা ইজ ওয়ে মোর ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে থাকি। এখন সবার মাথায় এই কোশ্চেনটা আসতেই পারে যে আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে সমস্যাটা কি ছিল? মানে আমি তো অলরেডি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পারি, আমি জাভা পারি, আমি হচ্ছে যে পাইথন পারি, তাহলে আমি এটা দিয়ে প্রোগ্রামটা করে ফেলতাম। বাট এটা আসলে অনেকটা সম্ভব হয় না। কি কেন সম্ভব হয় না এটা বলি। আপনি মাইক্রো কন্ট্রোলারটাকে প্রোগ্রাম করতেছেন, ঠিক আছে? তো মাইক্রো কন্ট্রোলারের কিন্তু অলরেডি তার পাওয়ার বা তার যে ক্যাপাসিটি প্রসেসিং করার, এটা কিন্তু অনেক বেশি কম। অর্থাৎ আপনি যদি প্রোগ্রাম করেন, তাহলে তার যে আপনি প্রোগ্রামটা করবেন, ওই প্রোগ্রামটা কম্পাইল করে মেশিন কোডে কনভার্ট করতে যে পাওয়ারটা দরকার পড়বে, হয়তো সেই পাওয়ারটা অত বেশি ইউজফুল না মাইক্রো কন্ট্রোলারের জন্য। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের কাছে ওই পাওয়ারটা অত বেশি থাকবে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই। প্লাস আমার যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে
তার কম্পাইলারের উপর ডিপেন্ড করতেছে যে আমি আসলে কত ফাস্ট আমি কাজ করতে পারতেছি, কত ফাস্ট আমি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারতেছি। তারপর আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করতেছে আমার কাছে এই যে মেশিন কোডকে সাধারণত কন্ট্রোল করা বা হার্ডওয়্যারকে কন্ট্রোল করার যেই এফিসিয়েন্সিটা আমরা কতটুকু কন্ট্রোল করতে পারবো, যেটা আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কন্ট্রোল করতে পারবো সেটা সাধারণত আমি মানে সরি, যেটা আমি মেশিন কোড দিয়ে কন্ট্রোল করতে পারবো সেটা আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কন্ট্রোল করা অতটা পারবো না। তারপর আমি এক্সিকিউশনের স্পিড থেকে যদি বলি, তাহলে আমাদের কম্পাইলার যেভাবে যতটুকু যে স্পিডে কম্পাইল করে তার থেকেও বেশি আমার অ্যাসেম্বলি কোড অনেক ফাস্ট কম্পাইল হয়। তারপর আমি যদি পোর্টেবিলিটির কথা বলি, তাহলে ঠিক আছে, ফাইন, আমাদের হার্ডওয়্যার হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো পোর্টেবিলিটি বেশি, কিন্তু আপনি প্রোগ্রামের সাইজ অনুযায়ী যদি চিন্তা করেন তাহলে আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রামের সাইজ হবে তার থেকেও ছোট হবে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাইজ। তো বুঝতে পারছি কেন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতেছি, যাতে আমাদের স্পিডটা বাড়ে, যাতে আমাদের হার্ডওয়্যারের সাথে কন্ট্রোলটা আমরা আরো বেশি পাই। এই জন্যই আমরা সাধারণত একটা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি একটা আনতেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কম্পাইল করতে কি কি লাগে, অ্যাসেম্বলার লাগে, মানে ট্রান্সলেট করতে আর কি। তো আমার যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সাধারণত মেশিন কোডে কনভার্ট করার জন্য আমরা এই অ্যাসেম্বলারটা ব্যবহার করে থাকি। তো আমরা আমাদের এই কোর্সটাতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হিসেবে যেহেতু আপনার 8086 এটাই পড়তেছি, তো আমাদের একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলার আছে, বা এটাকে একটা এমুলেটরও বলা হয়, যে 80 8086। ওকে, আমরা এটাই সাধারণত আমাদের ফুল কোর্সে দেখবো। তো এখানে আমাদের দেখানো হয়েছে যে এখন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কেমন। আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পারি, আই নো, বাট আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতেছি যে এটা কতটা বেশি টাফ হবে শেখা। তো দ্যাটস ওয়াই আমরা সাধারণত এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে পড়তেছি, যেটা ঠিক আছে আমার অত বেশি মানে রিডেবল না, যেটা যতটা আমি সাধারণত অন্যান্য গুলা পড়তে পারি। যেমন দেখেন এখানে A+B, এখানে আমি বুঝতে পারতেছি চোখ করছে, কিন্তু এই মুভ CL, 3 এখানে কি করছে হয়তো অত বেশি বোঝা সম্ভব না, কিন্তু আমাদের লিস্ট ইটস মাচ ক্লোজার টু আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে ডাইরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজ করার থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করা অনেক বেশি আমাদের জন্য ইজিয়ার। তো এটাই হচ্ছে আমাদের লেকচার 1।